বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো, দণ্ডের বিধিবিধান, যাকে আমরা ইংরেজিতে পেনাল কোড বলে অবহিত করে থাকি। প্রথমে একটা বিষয় একটু বলে রাখি আপনাদের ফর ইউর কাইন্ড কনসার্ন। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার, পরীক্ষাতে আমরা কি পেনাল কোড লিখবো না দণ্ডবিধি লিখবো? এই প্রশ্নের সুরাহা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা আমরা দেখবো। পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দেখতে পাই, ওখানে দণ্ডবিধি বিষয়ে বা দণ্ডবিধি থেকে দণ্ডবিধিটাই লেখা থাকে। সো পরীক্ষার প্রশ্নপত্রে যদি দণ্ডবিধি লেখা থাকে আমরা অ্যাপ্লাই করব দণ্ডবিধি। যদি পরীক্ষার প্রশ্নপত্রে পেনাল কোড লেখা থাকে আমরা পেনাল কোডে অ্যাপ্লাই করব। তবে হিস্ট্রি যা বলে, পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে দণ্ডবিধির কথা লেখা থাকে প্রত্যেকটা প্রশ্নে, তাই দেওয়া। সো আমরা দণ্ডবিধিটাকে বেশি প্রাধান্য দিব। তাহলে আমরা কিভাবে লিখবো? দণ্ডবিধি আইন এত ধারা। ক্লিয়ার? আমাদের যে বিবেচ্য বিষয় আজকে চতুর্থ অধ্যায়। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আমরা চতুর্থ অধ্যায়ের দিকে তাকাবো, খেয়াল করব। চতুর্থ অধ্যায়ের গত ক্লাসে পড়েছিলাম, ইতিমধ্যে জেনেছি আমরা যে সাধারণ ব্যতিক্রমের অধ্যায় চতুর্থ অধ্যায়। এর মধ্যে পার্ট কয়টা আছে আমরা ইতিমধ্যে জেনেছি। এর মধ্যে পার্ট রয়েছে দুইটা, একটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম আর একটা হচ্ছে বিশেষ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রমের কথা বলা আছে কত থেকে কত ধারা? ৭৬ থেকে ৯৫ ধারা পর্যন্ত। ৭৬ থেকে ৯৫ আর ৯৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত হচ্ছে বিশেষ ব্যতিক্রমের আওতাভুক্ত। আমরা ইতিমধ্যে সাধারণ ব্যতিক্রমের যে পার্ট, এই পার্টের অলরেডি ৮২ পর্যন্ত পড়েছি। একটু প্রিভিয়াস ক্লাসটা একটু রিভিশন যাব। আমরা যদি একটু ছোট্ট করে জানি, আমরা প্রত্যেকেই দণ্ডবিধি শুরু করার পূর্বে এই চ্যাপ্টারটা পড়ি, তাই নয় কি? সো আমরা গত ক্লাসে একটু ডিটেলস আলোচনায় ছিলাম। আমরা একটু চেষ্টা করব যেন শর্টকাট যে ধারাগুলো গত ক্লাসে পড়েছে ওইটা একটু জাস্ট রিক্যাপ করা, দেন নতুন ক্লাসে যাওয়া। আমরা দেখি ছোট্ট করে যদি জানি, ৭৬ ধারা অনুযায়ী দেখতে পাই সরকারি কর্মচারী কর্তৃক আইনগত যে ক্ষমতা, আইন বলে বাধ্য, তাকে আইনে বাধ্য করা হয়েছে। সরকারি কর্মচারী কর্তৃক আইন বলে বাধ্য হয়ে ভুল ধারণা বশত কৃত কোনো কাজ অপরাধ বলে বিবেচিত নয়। দ্যাট মিনস তিনি আইন বলে বাধ্য হয়ে করতেছে যা ছিল তার মনের ভুল ধারণা বশত, টোটালি সরল বিশ্বাসে, সে কোনো অপরাধজনক অভিপ্রায় করে নাই। দ্যাটস ওয়াই আমরা দেখতে পাই ৭৬ ধারায় সেটাকে অপরাধ বলে বিবেচিত করা হয় নাই। কত ধারায়? ৭৬ ধারায়। দেন আমরা ৭৭ ধারায় জেনেছিলাম, যেমন সরকারি কর্মচারীর কথা বলা আছে, উদাহরণে কিন্তু আমরা দেখেছি সৈনিকের কথা বলা আছে। আবার আদালতের অফিসার ভুলবশত অন্যজনকে গ্রেফতার করেছেন, পরোয়ানা জারি করেছেন, এই বিষয়টা আমরা দেখতে পাই ৭৬ ধারা উদাহরণ। ৭৭ ধারায় আমরা শর্টলি জেনেছিলাম বিচারক কর্তৃক কৃতকার্য। বিচারক যখন আইন অনুযায়ী কোনো বিচার কার্য সম্পন্ন করেন, সেই আইন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন করাকালীন তিনি যদি বিচারক হিসাবে আইনের মধ্য দিয়ে বা আইন অনুযায়ী কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেই সিদ্ধান্তটাও আইন অনুযায়ী আমরা দেখতে পাই অপরাধ বলে বিবেচিত নয়। কত ধারায়? ৭৭ ধারায়। দেন আমরা দেখতে পেয়েছি বিচারক যে সিদ্ধান্ত দিলেন, বিচারক যে রায় দিলেন, সে রায়ের প্রেক্ষিতে যে কেরানি, যে করণিক, যে কর্মচারী বিচারকের রায়টা কার্যকর করলেন, তিনিও আইন অনুযায়ী অপরাধী বলে বিবেচিত হবেন না, বিকজ অফ তিনি আদালতের রায়টাই কার্যকর করেছেন ৭৮ ধারা অনুযায়ী। দেন আমরা ৭৯ ধারায় জেনেছিলাম লাইক দ্যাট ৭৬। কত? ৭৬ ধারা অনুযায়ী একটা হচ্ছে সরকারি কর্মচারী, আর ৭৯ ধারা আমরা দেখতে পেয়েছি জনগণ। ৭৯ ধারা আমরা দেখতে পেয়েছি জনগণ, যেক্ষেত্রে নিজেকে নিজে আইন বলে বাধ্য মনে করে এমন কোন কার্য করলেন যে কার্যটা আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবেন। তাহলে সরকারি কর্মচারী ৭৬, বিচারক ৭৭। দেন বিচারকের যে রায় কার্যকর করেন যিনি, কেরানি বা করণিক, অথবা সরকারি কর্মচারী হিসেবে আদালতের যে কেরানি থাকে বা বিচারকের রায়টা যিনি কার্যকর করতে ক্ষমতাবান হন, যাকে রায় কার্যকর করতে বলেন, তিনি যে কার্যকর করেছেন, এই ৩ ধারা অনুযায়ী তারা অপরাধ করেছেন বলে বিবেচিত হবে না। আর ৭৯ ধারা আমরা ইতিমধ্যে জেনেছি জনগণ যদি এমন কোনো কাজ করে যে কার্যটা তিনি আইন বলে বাধ্য, নিজেকে আইন বলে বাধ্য বলে মনে করে কাজটা করেছেন, সেটা অপরাধ বলে বিবেচিত হবে না ৭৯ ধারা অনুযায়ী। দেন আমরা ৮০ ধারাতে পড়েছিলাম। ৮০ ধারাতে আমরা পড়েছিলাম আইনানুগ কোনো কার্য সম্পাদনকালে যথাযথ সতর্কতার সহিত করেছেন, তথাপিও যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে যায়, সে কারণে কৃতকার্যের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। এখানে আমরা উদাহরণটা কি পেয়েছিলাম? যেখানে কুঠারিয়ে কাঠ কাটতেছেন, তার কুড়ালের যে মাথা অন্যজনের গায়ে লাগছে,
মৃত্যুবরণ করুক আর আঘাতপ্রাপ্ত হোক আর যাই কিছু হোক সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। বিবেচক কার্যটা ছিল আইনানুগ কার্য ৮০ ধারা অনুযায়ী। আর ৮১ ধারা সর্বশেষ বিষয় আমরা জেনেছিলাম, যেখানে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত আমার মনের মধ্যে কোনো অপরাধজনক উদ্দেশ্য নাই, আমি ইজিলি কোন একটা কাজ করতে যাচ্ছি যে সরল বিশ্বাসে, যেখানে আমরা দেখতে পাই যে অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত বৃহত্তর ক্ষতির স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি যদি করে থাকেন সেটা আইন অনুযায়ী অপরাধ বলে বিবেচিত নয়। উদাহরণটা আমরা কি পেয়েছিলাম, যেখানে বাসের যে ড্রাইভার সাহেব তিনি গাড়ি চালাচ্ছেন, যে গাড়িতে 200 জন যাত্রী আছেন, সে গাড়ির 200 জন যাত্রীকে বাঁচানোর জন্য সামনে দিয়ে হঠাৎ করে ওভারটেক করতেছেন মোটরসাইকেলের আরোহী। এই যে মোটরসাইকেল আরোহীকে তিনি তার বাসের যাত্রীকে বাঁচানোর জন্য যদি কোনো প্রকার আঘাত দিয়ে থাকেন, যা সরল বিশ্বাসে করেছিলেন, অপরাধজনক উদ্দেশ্যে নয়, এই কার্যটা আমরা দেখতে পাবো ৮১ ধারা অনুযায়ী অপরাধ বলে বিবেচনা করা হয় না। তাহলে সরকারি কর্মচারী ৭৬, বিচারক ৭৭ আর কেরানি বা করণিক বিচারকের রায় কার্যকর করেন ৭৮ ধারা অনুযায়ী, আর জনগণ ৭৯, দেন ৮০ ধারা আমরা পড়েছিলাম আইনানুগ কার্য সম্পাদনকালে অপরাধ হবে না, আর ৮১ ধারা আমরা পড়লাম যেখানে বৃহত্তর ক্ষতির স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি অপরাধ বলে বিবেচিত নয় যদি অপরাধজনক ইন্টেনশন মনের মধ্যে না থাকে। তাহলে আমরা দেখতে পাবো আজকে আমাদের নতুন পড়া বয়স ভিত্তিক একটা বিষয় রয়েছে ৮২ ধারা এবং ৮৩ ধারা অনুযায়ী। বয়স ভিত্তিক যে বিষয় স্পেসিফিকলি আমরা একটু জানবো। স্পষ্টত আমরা জানি ৮২ ধারা অনুযায়ী 9 বছরের কম বয়স্ক যে শিশু আছে, যার বয়স 9 বছরের কম, যদি 9 বছরের কম বয়স্ক কোনো শিশু থাকে, তিনি যে কোনো অপরাধী করুক না কেন, বাংলাদেশে বলবৎ আইনে যদিও উল্লিখিত কাজ করলে অপরাধ বলে বিবেচিত, তথাপিও তার বয়সটা যেহেতু 9 বছরের কম, সেহেতু সেটা অপরাধ বলে বিবেচিত নয়। স্পেসিফিকলি 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যে কোনো কাজই করুক না কেন, আমরা দেখতে পাই ৮২ ধারা অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে না। লাইক দ্যাট আমরা আজকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার পড়বো। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে দেখবেন ৯৬ ধারায়, স্পেসিফিকলি ৯৬ ধারায় বলা আছে আত্মরক্ষার্থে বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কারণে কোনো কাজই অপরাধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই শিশু যার বয়সটা 9 বছরের কম, তিনি যে কোনো কাজ করলে যেমন অপরাধ হবে না, তেমনি ৯৬ ধারা অনুযায়ী আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যে কার্যই করেন না কেন আইন অনুযায়ী সেটা অপরাধ বলে বিবেচিত নয়। কত ধারায়? ৯৬ ধারায়। তাহলে আমরা যে এখানে ছিলাম সাধারণ ব্যতিক্রমের ৮২ ধারায়, যার বয়স 9 বছরের কম, তার কার্য কোনোভাবেই অপরাধ বলে বিবেচিত নয় ৮২ ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাবো ৮৩ ধারায় একটু ডিফারেন্স রয়েছে, যার বয়স 9 থেকে 12 বছর। কত বছর? 9 থেকে 12 বছর। তার কার্য অপরাধ বলে বিবেচিত নয় সঠিক, তবে তিনি যদি পরিণত বুদ্ধিসম্পন্ন হয় তাহলে অপরাধ বলে বিবেচিত হবে। লাইক দ্যাট আমরা দেখতে পাবো ৮২ ধারায় স্পষ্টত বলা আছে অপরাধ বলে বিবেচিত হবে না 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ। বা ৮৩ ধারায় আমরা দেখতে পাই অপরাধ হবে না। প্যাটার্ন ক্ষেত্র হচ্ছে দুইটা। এখন আমরা ৮৩ ধারায় দেখতে পাই যে শিশুর বয়সটা হচ্ছে 9 থেকে 12। তার কার্য প্রথম দিকে অপরাধ বলে বিবেচিত হবে না যেহেতু তিনি শিশু, তবে দ্বিতীয় পার্টটা আমরা দেখতে পাই অপরাধ হবে যদি তিনি পরিণত বুদ্ধিসম্পন্ন হন। লাইক দ্যাট তিনি তার বাসা থেকে এমন কোন দ্রব্যাদি নিয়েছেন যে দ্রব্যাদি বিক্রি করে তিনি অন্য কোনো খেলাধুলা বা অন্য কোনো কিছু ক্রয় করতে চাচ্ছেন, তাহলে তার কৃতকর্মটা বোঝা গেল তিনি প্রপার বুদ্ধিসম্পন্ন আছেন। যে একটা চেইন বিক্রি করলো, মায়ের চেন নিয়ে গেল, সে চেইন বিক্রিটা করে অন্য কোনো খেলাধুলায় অংশগ্রহণ করবে, এই যে তার পরিণত বুদ্ধিসম্পন্ন কাজ, এই কাজের জন্য সেটা অপরাধ বলে বিবেচিত হবে। তাহলে ৮২ ধারা আমরা কি পেয়েছি? 9 বছরের কম বয়স্ক হলে কোনোভাবে অপরাধ হবে না, চুরি করুক, খুন করুক, যাই কিছু করুক না কেন আইন অনুযায়ী সেটা অপরাধ হবে না। পাশাপাশি আমরা দেখতে পাই ৮৩ ধারায় বয়স যার 9 থেকে 12, তার কার্য অপরাধ নয়, তবে পরিণত বুদ্ধিসম্পন্ন বিবেক সম্পন্ন যদি হয়ে থাকে আমরা দেখতে পাই সেই কার্যটা অপরাধ বলে বিবেচিত ৮৩ ধারা অনুযায়ী।
দেন আমরা দেখতে পাবো 84 ধারায় অসুস্থ মনা ব্যক্তির কাজ। আই ওয়ান্ট টু সে, খেয়াল করবেন 84 ধারার পাশে একটু 98 ধারাটা লিখে রাখেন, 98। 84 ধারার পাশে লিখে রাখেন 98। অসুস্থ মনা ব্যক্তির কাজ অপরাধ বলে বিবেচিত নয়। 82 ধারায় যেমন পড়েছেন 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কাজ অপরাধ হবে না। সেম থিংস, পাগল ব্যক্তি যদি কোনো কাজ করে, পাগল যদি কোনো কাজ করে, সে কাজটা অপরাধ বলে বিবেচিত হবে না 84 ধারা অনুযায়ী। তাহলে কেন 98 ধারাটা বললাম? 98 ধারাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, 84 ধারায় যেমন অসুস্থ পাগল ব্যক্তি কোনো কাজ করলে অপরাধ হবে না, তেমনি 98 ধারায় আমরা দেখতে পাবো একটু বিপরীত জিনিস, যেখানে পাগল ব্যক্তি আপনাকে হত্যা করতে যাচ্ছে, আপনাকে আঘাত করতে যাচ্ছে, আপনি যদি পাগল ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ঘটিয়ে তাকে মৃত্যু ঘটান, সেটা অপরাধ বলে বিবেচিত হবে না। অর্থাৎ পাগল ব্যক্তির কাজ যেমন অপরাধ হবে না 84 ধারায়, তেমনি পাগল ব্যক্তিকে প্রতিহত করার জন্য আপনি কোনো কাজ করলেন, সেটাও অপরাধ হবে না। কত ধারায়? 98 ধারায়। তাহলে পাগল ব্যক্তির কাজ অপরাধ হবে না কত ধারায়? 84 ধারায়। আর পাগল ব্যক্তি যে আপনাকে হত্যা করতে যাচ্ছে, আপনাকে আঘাত করতে যাচ্ছে, সে আঘাত প্রতিহত করার জন্য আপনি সুস্থ মনা ব্যক্তি, আপনি যদি তাকে প্রতিহত করার জন্য কোনো কার্য করেন, সে কার্যের জন্য কোনো প্রকার দুর্ঘটনা ঘটে, কেউ আঘাতপ্রাপ্ত হয়, কেউ মৃত্যুপ্রাপ্ত হয়, সেটা আইন অনুযায়ী অপরাধ হবে না 98 ধারা অনুযায়ী। তাহলে এইভাবে আমরা দুইটা ধারার সাথে দুইটা ধারা একটু মিলিয়ে মিলিয়ে পড়বো। তাহলে 82 ধারায় অসুস্থ মনা পাগল ব্যক্তির কাজ অপরাধ হবে না। আর 98 ধারা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি, যেখানে পাগল ব্যক্তির কার্যের বিরুদ্ধে কোনো কাজ করলে সেই কার্যের মাধ্যমে কোনো অপরাধ সৃষ্টি হলেও আইন অনুযায়ী আপনি অপরাধী নন, অপরাধী বিবেচিত হবেন না, যা আমরা দেখতে পাই 98 ধারা। দেন আমরা দেখবো 85-86 ধারা, একটু শর্ট ভার্সন, খেয়াল করে। একটা হচ্ছে ইচ্ছাকৃত মাতাল আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত মাতাল। প্রথমে আমরা জানবো 85 ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত মাতাল। আপনি যে কার্য করেছেন, আপনি নিজেকে অনিচ্ছাকৃত মাতাল বলে দাবি করতেছেন। আপনি কার্যটা যখন করেছিলেন তখন নিজেকে অনিচ্ছাকৃত মাতাল বলে বিবেচনা আদালতকে বুঝাতে চাচ্ছেন। আপনারা ইতিমধ্যে পড়েছেন 105 সাক্ষ্য আইনের 105, যেখানে অপরাধী নিজেকে বিশেষ ব্যতিক্রমের আওতা বলে দাবি করেন, সেখানে প্রমাণের দায়িত্ব কার? যিনি অপরাধী তার। 105। সো আমরা 85 ধারায় দেখব, যিনি নিজেকে মাতাল বলে অভিহিত করতেছেন, যিনি নিজেকে কোন প্রকার বিকারগ্রস্ত যে দ্রব্যাদি, সে দ্রব্যাদি তাকে অনিচ্ছাকৃতভাবে খাইয়েছে, সে খাওয়ানোর ফলে আপনি কাউকে খুন করেছেন, এই অভিযোগটা, এই এলিবাইটা আপনি যেখানে উত্থাপন করলেন, সেখানে আপনি নিজেই প্রমাণ করতে হবে। প্রমাণের কথা বলা আছে সাক্ষ্য আইনের 105, বাট আপনি সে বিষয়ে আমরা দেখতে পাবো আইন অনুযায়ী প্রতিষ্ঠা করার পরে, যদি আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন যে আপনি নিজে মাতাল ছিলেন না, অন্যজন আপনাকে মাতাল করেছে, দেন কার্যটা সম্পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে আপনি ওই অভিযোগের দায় হতে অব্যাহতি পাবেন 85 ধারা অনুযায়ী। তাহলে আপনি নিজেকে প্রমাণ করবেন 105, প্রমাণ করলে দায় হতে অব্যাহতি পাবেন 85 ধারা অনুযায়ী, দণ্ডবিধি আইনের 85 ধারা অনুযায়ী। তাহলে অনিচ্ছাকৃত মাতাল, আপনি যখন খুন করেন তখন মাতাল অবস্থায় ছিলেন, যে মাতালটা আপনি নিজে জানতেন না, আপনার বন্ধু বান্ধব আপনাকে খাইয়ে মাতাল করেছেন। এইরকম কোনো অভিযোগ যদি উত্থাপন করেন, আমরা দেখতে পাবো 85 ধারা অনুযায়ী আপনি সেই অভিযোগের দায় হতে তখনই অব্যাহতি পাবেন যদি 105 ধারায় প্রমাণ করতে পারেন সাক্ষ্য আইনের। তাহলে অনিচ্ছাকৃত মাতাল নিজেকে যদি দাবি করেন, সেটা আপনার নিজেকে প্রমাণ করতে হবে। দেখেন শর্ততে বলা আছে, যে বস্তুটি তাকে নেশাগ্রস্ত করেছিল, সে বস্তুটি তার অগোচরে কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দেওয়া হয়েছিল, সেটা তাকেই প্রমাণ করতে হবে 85 ধারা অনুযায়ী। বুঝা গেছে? তাহলে আমরা দেখতে পাই 85 ধারায় অনিচ্ছাকৃত মাতাল, আপনি মাতালটা ইচ্ছাকৃত ভাবে হন নাই। আর 86 ধারায় দেখবো আমরা ইচ্ছাকৃত মাতাল। আমার মতো কিছু ব্যক্তি আছে, সব বুঝিত কিছু বুঝি না, দেখা যায় যে নিজে ইচ্ছাকৃত ভাবে 2 কাপ খেলাম, কি বলে মাতাল হওয়ার জন্য। মদ খাওয়ার পর যে সুযোগ একটা পাইছি, একটু মাতলামি করব, আর এই সুযোগে যা মনে চায় তাই করব। এই যে নিজের মধ্যে অপরাধজনক মন মানসিকতা, মনের মধ্যে অভিপ্রায়টা হচ্ছে অপরাধজনক উদ্দেশ্য নিয়ে আপনি নিজেকে নিজে মাতাল করলেন,
এবং সে মাতালের সুযোগ নিয়ে অন্য কারো ক্ষতি করলেন, অন্য কাউকে এমন কোনো কার্য করলেন যে কার্যটা আইনত শাস্তির বিধান রয়েছে। আপনি নিজেকে যদি যাচাই করতে না পারেন সেটা এক জিনিস, আর এটা হচ্ছে নিজেকে নিজে মাতাল করার জন্য অল্প পরিমাণ খেয়ে বুঝতেছেন যে আপনি পুরোপুরি মাতাল হন নাই, তথাপি একটু ভানও করলেন, খাইলেন, যে সেটা বুঝাইলেনও, পাশাপাশি নিজের স্বার্থ সিদ্ধিটা বা স্বার্থটা পুরোপুরি ভাবে হাসিল করে নিলেন, সেটা অপরাধ বলে বিবেচিত হবে ৮৬ ধারা অনুযায়ী। তাহলে যেখানে নিজেকে নিজে মাতাল বানালেন, ইচ্ছাকৃত ভাবে মাতাল হলেন, হয়ে কোনো অপরাধ জন্য কার্য করলেন যে আইন অনুযায়ী যেন আমি বেঁচে যাই, মাতাল অবস্থায় কোনো কাজ করলে অপরাধ হবে না, আমি তো জেনেছিলাম, কিন্তু নিজে ইচ্ছাকৃত ভাবে মাতাল হয়ে বাঁচার কোনো সুযোগ আইনত আপনাকে দেয় নাই। তাহলে অনিচ্ছাকৃত মাতাল হলে আপনি অপরাধের দায় হতে অব্যাহতি পাবেন ৮৫ ধারায়, বাট ইচ্ছাকৃত মাতাল হলে সে অপরাধের দায় হতে অব্যাহতি পাবেন না ৮৬ ধারা অনুযায়ী। ক্লিয়ার কিনা? তাহলে বা যেখানে ৯ বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ হবে না, কত ধারায় পড়েছি? ৮২ ধারায় পড়েছি। ৯ থেকে ১২ বছরের শিশুর কার্য অপরাধ হবে, তবে যদি তিনি পরিণত বুদ্ধিসম্পন্ন হন, তথাপি ৯ থেকে ১২ বছরের শিশুর কার্য অপরাধ হবে না ৮৩ ধারা অনুযায়ী। আর ৮৪ ধারা আমরা কি পেয়েছি? অসুস্থ মনা ব্যক্তি, পাগল ব্যক্তি যে কার্য করুক না কেন, আরে সে তো পাগল ব্যক্তি যাই কিছু করুক না কেন অপরাধ হবে না ৮৪ ধারায়। আর এই পাগলকে যদি আপনি নিজেকে নিজে সেভ করার জন্য মায়ের দেন, সে মায়ের দেওয়াটা অপরাধ বলে বিবেচিত হবে না ৯৮ ধারায়। নিজেকে নিজে মাতাল করলেন আর আপনাকে কেউ মাতাল করে দিল, অনিচ্ছাকৃত ভাবে মাতাল হলেন, সেই অভিযোগের দায় হতে অব্যাহতি পাবেন ৮৫ ধারায়। ইচ্ছাকৃত ভাবে মাতাল হলেন, মাতাল হয়ে স্বার্থ সিদ্ধি করলেন, সেটা অপরাধ হবে না, আমরা দেখতে পাবো ৮৬ ধারা অনুযায়ী। তাহলে অনিচ্ছাকৃত মাতাল যদি হন সেটা অপরাধ হবে না ৮৫, ইচ্ছাকৃত ভাবে মাতাল হলে সেটা অপরাধ হবে ৮৬ ধারা অনুযায়ী। এখন আমরা যাব ৮৭ ধারায়। ৮৭ ধারার মধ্যে দুইটা অংশ রয়েছে। কয়টা অংশ? দুইটা অংশ। শিশুরা খেলাধুলা করে, শিশুরা যে খেলাধুলা করে, শিশু নিজেকে নিজে ওই খেলার মধ্যে যে আঘাতপ্রাপ্ত হতে পারে সেটা সে বুঝে না, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, আপনি জানেন যে কার্যটা করতেছেন, যে খেলাধুলাটা করতেছেন, এই খেলাধুলার মধ্যে আপনার জীবনও যেতে পারে, নিজে জেনে শুনে বিষ করেছি পান। আপনি এমন কোন কার্য করেছেন যে কার্যটা, যে খেলাটা আপনি জানেন যে এখানে আপনার মৃত্যু হওয়াটা বা মৃত্যু ঘটাটা স্বাভাবিক, আপনি জানা সত্ত্বেও সেই কার্যে লিপ্ত হয়েছেন। এই যে আপনি জানা সত্ত্বেও সেই কার্যে লিপ্ত হয়েছেন, আমরা দেখতে পাবো আপনি জেনে শুনে যদি এমন কোন খেলায় লিপ্ত হন, ধরেন বক্সিং খেলা, এছাড়া আমরা দেখতে পাই ক্রিকেট অঙ্গনে ক্রিকেট খেলার সময় অনেকেই মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, ভল লাগে। এই যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, ১৮ বছরের ঊর্ধ্ববয়স্ক ব্যক্তি নিজে জেনে শুনে সে খেলায় অবতীর্ণ হলো, সে খেলার ছলে মারা গেল, সেটা অপরাধ হবে না ৮৭ ধারায়। আবার শিশু ব্যক্তিদ্বয় যারা উক্ত খেলার পরিণতি জানে না, না জানা সত্ত্বেও এই যে সর্প নিয়ে খেলাধুলা করতেছে, সেটা সে জানে না, সেই সাপে যদি তাকে দংশন করে আর সে দংশনের ফলে মারা যায়, আইন অনুযায়ী সেটা দেখতে পায় অপরাধ বলে বিবেচিত নয়। কোথায়? কারণ সে ওই পরিণত বুদ্ধি সম্পন্ন ছিল না। এখন বিনা উদ্দেশ্যে মৃত বা মারাত্মক বা গুরুতর আঘাত ঘটতে পারে বলে না জেনে সম্মতিক্রমে কার্য, আপনি জানেন না সম্মতি দিচ্ছেন, আবার আপনি জানেন সম্মতি দিচ্ছেন, দুইটা ক্ষেত্রেও যে সকল কার্য হয় সেই কার্যটার জন্য অপরাধ বলে বিবেচিত হবে না ৮৭ ধারা অনুযায়ী। যেমন তরবারি দিয়ে আমরা খেলাধুলা করি, ওই তরবারির আঘাত লেগে মারা যেতে পারি, এটা আমরা জানি, জানা সত্ত্বেও যদি এমন কোনো অপরাধ করি, এমন কোনো খেলাধুলা করি, খেলাধুলার মধ্যে কেউ আঘাতপ্রাপ্ত হলে সেটা অপরাধ হবে না ৮৭ ধারা অনুযায়ী। দেন আমরা চলে যাবো ৮৮ ধারায়। ৮৮ ধারার পাশে একটু ৯২ ধারা লিখে রাখেন। ৮৮ ধারার পাশে একটু ৯২ ধারায় লিখে রাখেন। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, কনসেন্ট্রেট মি, খেয়াল করি ক্লাসের মধ্যে দয়া করে একটু এদিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করেন। যাচ্ছিলাম ৮৮ ধারায়, সম্মতিক্রমে কার্য অপরাধ হবে না, অসম্মতিক্রমে কার্য অপরাধ হবে না। খেয়াল করবেন কিন্তু মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতিরেকে উপকারার্থে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত উপকারের জন্য সম্মতিক্রমে কৃতকার্য অপরাধ নয় ৮৮ ধারায়। সেম থিংস আমরা দেখতে পাবো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতিরেকে উপকারার্থে সম্মতি ব্যতীত কাজ অপরাধ নয় ৯২ ধারায়।
শুধুমাত্র পার্থক্য হচ্ছে সম্মতিক্রমে সম্মতি ব্যতিরেকে। সম্মতিক্রমের কথা বলা আছে 88 ধারায়, সম্মতি ব্যতিরেকের কথা বলা আছে 92 ধারায়। তাহলে সম্মতিক্রমে আমরা কি দেখতে পাই? আপনার কোনো প্রকার অপারেশন হবে, আপনি নিজেকে নিজে সম্মতি দিলেন, সম্মতি দেওয়ার ফলে অপারেশনের পরে কেউ যদি আপনি যদি মারা যান, সেটা অপরাধ হবে না 88 ধারা অনুযায়ী। আর যেখানে আপনি নিজে অচেতন ব্যক্তি, আপনি নিজে অচেতন ব্যক্তি, আপনার অপারেশন করার জন্য কাউকে জিজ্ঞাসা করার মতো সুযোগ নাই, অপারেশন করতে হবে, আপনার সম্মতি নেওয়া হয় নাই, তথাপিও ডাক্তার যদি কোনো কৃতকার্য করে, কোনো কাজ করে, সেই কাজের ফলে আপনি মারা যান, সেটার জন্য ডাক্তার দায়ী হবে না 92 ধারা অনুযায়ী। তাহলে সরল বিশ্বাসে কৃতকার্য, সরল বিশ্বাসে কৃতকার্য, উপকারার্থে কৃতকার্য, সম্মতিক্রমে যদি হয় সেক্ষেত্রে অপরাধ হবে না 88 ধারায়, সম্মতি ব্যতিরেকে হলে অপরাধ হবে না 92 ধারায়। পাশাপাশি এই 88-র সাথে আপনারা একটু 89 ধারাটা মিলিয়ে নিবেন, যেখানে আমি নিজেকে নিজে সম্মতি দিলাম অপারেশনের জন্য 88 ধারায়, যেখানে আমি নিজে আমার শিশুকে অপারেশনের জন্য সম্মতি দিলাম 89 ধারায়। এক্ষেত্রে শুধুমাত্র শিশুর কথা কিন্তু বলে নাই, আপনি একটু খেয়াল করবেন, শিশু মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, শিশু মস্তিষ্ক বিকৃত ব্যক্তি উপকারার্থে সরল বিশ্বাসে বশবর্তী হয়ে অভিভাবক কর্তৃক কৃত কাজ আইন অনুযায়ী আমরা দেখতে পাবো সেটা অপরাধ বলে বিবেচিত নয়। এক্ষেত্রে 89 ধারা অনুযায়ী আমরা দেখতে পাবো শিশুর কোনো অস্ত্রোপচার করা দরকার, অপারেশন করা দরকার, শিশুর পিতামাতা সম্মতি দিল, মস্তিষ্ক বিকৃতির অপারেশন করা দরকার, তার পিতামাতা সম্মতি দিল। আবার দেখা যায় স্বামী কর্তৃক স্ত্রীর অপারেশনে সম্মতি দান। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি সিজার অপারেশনের সময় স্ত্রীর সিজার অপারেশন করে তার স্বামী সম্মতি দেয়, যে কোনো কার্য হলেই অপরাধ, তিনি দায়ী হবেন না ডাক্তার সাহেব। এই যে দায়ী হবেন না ডাক্তার সাহেব আমরা বলে থাকি, অস্ত্রোপচার করান অভিভাবক কর্তৃক কৃত কাজ, অভিভাবক কর্তৃক কৃত কাজ বা অভিভাবকের সম্মতিক্রমে কৃত কাজ আইন অনুযায়ী অপরাধ হবে না। আমরা দেখতে পাবো আমার সম্মতিক্রমে যিনি কাজটা করলেন তার কার্যটা অপরাধ হবে না 89 ধারায়। তাহলে পার্থক্যটা আমরা বুঝতে ইচ্ছে কিনা? আপনি নিজে সম্মতি দিলেন, সে সম্মতির ফলে কোনো কাজ হলো, কোনো কৃত কাজের জন্য যিনি কাজটা করলেন তার অপরাধ হবে না 88 ধারায়। আর আপনি সম্মতি দেওয়ার মতো পজিশনে নাই, পরিস্থিতিতে নাই, তথাপিও কোনো কার্য যদি করতে হয় ডাক্তার সাহেব করলেন, সেটা অপরাধ হবে না 92 ধারায়। পাশাপাশি শিশু মস্তিষ্ক বিকৃত ব্যক্তি অথবা কোনো অভিভাবক কর্তৃক যদি স্বীকৃতি দেওয়া হয়, অভিভাবক কর্তৃক যদি সম্মতি দেওয়া হয়, সে সম্মতিক্রমে যে কার্য করা হবে সে কার্যের ফলে কেউ মারাও যদি যায় সেটা অপরাধ বলে ক্ষতি হবে না, কোনো প্রকার ক্ষতি যদি হয় সেটা অপরাধ বলে বিবেচিত হবে না 89 ধারায়। দেন আমরা দেখতে পাবো 90 ধারায়। কত ধারায়? 90 ধারা। আরেকটু পিছনে যায়, আপনারা রিক্যাপ করেন। প্রথমে পড়েছিলাম 76 ধারায় সরকারি কর্মচারী, 77 ধারায় পড়েছি বিচারক, 78 ধারায় পড়েছি বিচারকের নির্দেশক্রমে কৃত কাজ, 79 ধারায় পড়েছি জনগণ, 80 ধারায় পড়েছিলাম আইনানুগ কার্যে দুর্ঘটনা, 81 ধারায় পড়েছিলাম বৃহত্তর ক্ষতির স্বার্থে ক্ষুদ্রতর ক্ষতি অপরাধ হবে না, যেখানে 82 ধারায় পড়েছিলাম 9 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক কৃতকার্য কোনোভাবেই অপরাধ নয়। পাশাপাশি আমরা 83 ধারায় পড়েছি 9 থেকে 12 উল্লিখিত বয়সের ব্যক্তির কৃতকাজ অপরাধ হবে না, তবে পরিণত বুদ্ধিসম্পন্ন হলে অপরাধ হবে। 84 ধারা আমরা পড়েছি পাগল কর্তৃক কৃতকাজ অপরাধ নয়। 98 ধারায় পড়েছি পাগলের কার্যের বিরুদ্ধে কাজ অপরাধ নয়। পাশাপাশি 85 ধারায় পড়েছি অনিচ্ছাকৃত ভাবে যদি মাতাল হয় সেটা অপরাধ হবে না। পাশাপাশি 86 ধারায় পড়েছি ইচ্ছাকৃত ভাবে মাতাল হয়ে কোনো কাজ করলে আর সে কাজের মাধ্যমে কোনো স্বার্থ সিদ্ধি হলে অপরাধ বলে বিবেচিত হবে 86 ধারায়। আর 87 ধারা আমরা ইতিমধ্যে জেনেছি এমন কোন কার্য যে কার্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানেন, সেটা শিশু না জানলেও অপরাধ হবে না। আর 18 বছর অধিক বয়স্ক ব্যক্তি যদি জানেন যে এমন কোনো কাজের মধ্যে ক্ষতি হতে পারে, সেটা জেনেও যদি সেই কাজে লিপ্ত হন, তথাপি কোনো ক্ষতি হলে অপরাধ হবে না 87 ধারায়। আর 88 ধারায় পড়লাম ব্যক্তিগতভাবে আপনি যদি সম্মতি দান করেন, সেই সম্মতি দানের ফলে উপকারার্থে কৃত কাজ অপরাধ হবে না 88 ধারায়। সম্মতি যদি নাও দিতে পারেন, আপনার উপকারার্থে কোনো কাজ যদি কেউ করে সেটা অপরাধ হবে না 92 ধারায়। পাশাপাশি অভিভাবক যার পিতামাতা বা কোন ব্যক্তির পক্ষে, যেখানে শিশু মস্তিষ্ক বিকৃতি ব্যক্তির পক্ষে তার অভিভাবক যদি সম্মতি দিয়ে থাকে, সে সম্মতি দানের ফলে কৃত কাজ
বা কৃতকাজের ফলে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা অপরাধ বলে বিবেচিত হবে না 89 ধারায়। এখন আমরা চলে যাব 90 ধারায়। খেয়াল করবেন, ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে, ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে অথবা মস্তিষ্ক বিকৃত ব্যক্তির সম্মতি। আই ওয়ান্ট টু সে 90 ধারা অনুযায়ী কোন সম্মতি নয়, প্রশ্ন কোন সম্মতি নয়। আমরা দেখতে পাবো 90 ধারা অনুযায়ী ভীতির মাধ্যমে সম্মতি প্রদান, ভ্রান্ত ধারণার মাধ্যমে সম্মতি প্রদান, মস্তিষ্ক বিকৃত ব্যক্তির সম্মতি প্রদান আইন অনুযায়ী সম্মতি বলে বিবেচিত হবে না। আপনি কেউ আপনাকে ভয় দেখালো, আপনি সম্মতি দিলেন, সেটা অপরাধ হবে না, সেটা সম্মতি হবে না 90 ধারায়। ভ্রান্ত ধারণার ফলে আপনি সম্মতি দিলেন, ভুল ধারণা, আপনি জানেন না ঘটনাটা, তথাপি আপনি ভুল ধারণা বশত সম্মতি দিলেন, সেটা সম্মতি হবে না। আর মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কর্তৃক সম্মতি দিল, সম্মতি হবে না 90 ধারা অনুযায়ী। 91 ধারা আমরা দেখতে পাবো ক্ষতির সম্ভাবনা থাকলে, যদি কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকে, আপনি জানেন, শুনেন, আপনি ভাবতেছেন যে ক্ষতির সম্ভাবনা আছে, এই সুযোগে আমি কাজটা হাসিল করে ফেলি, আইন অনুযায়ী সেটা সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না। সামান্য পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকলেও সেটা আইন অনুযায়ী আমরা দেখতে পাবো সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত নয়। কত ধারা অনুযায়ী? 91 ধারা অনুযায়ী। তাহলে সামান্য ক্ষতির সম্ভাবনা যদি থাকে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না, সেটা আইন অনুযায়ী সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত হবে না, আমরা দেখতে পাই 91 ধারায়। তাহলে কখন কোন কার্য সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত নয় বা আওতাভুক্ত বলে বিবেচিত হবে না? আমরা দেখতে পাই সামান্য পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকলেও সেই ক্ষতির সম্ভাবনা জেনে আপনি যদি কোনো প্রকার কার্য করেন, সেই কার্যটা আমরা দেখতে পাবো সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত হবে না। আপনি জানতেছেন যে এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেটা জেনে শুনে আপনি এই কাজটা করেছেন, তাহলে আপনি সেখান থেকে কোনো বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই 91 ধারা অনুযায়ী। আর 92 ধারা ইতিমধ্যে আপনারা পড়েছেন, সম্মতি ব্যতি রেখে সরল বিশ্বাসে উপকারার্থে, আপনার সম্মতি ব্যতি রেখে যদি কেউ আপনার উপকারার্থে কোনো কাজ করে সেটা অপরাধ বলে বিবেচিত হবে না 92 ধারায়। দেন আমরা চলে যাব 93 ধারায়, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ শব্দের অর্থটা কি? আমরা দেখতে পাবো যোগাযোগ শব্দের অর্থটা হচ্ছে সংবাদ প্রদান। আপনি সরল বিশ্বাসে কাউকে এমন কোন সংবাদ দিলেন যে সংবাদ শুনে তিনি মারা গেলেন, তিনি স্ট্রোক করলেন, আইন অনুযায়ী আপনার এই সংবাদ দেওয়াটা অপরাধ বলে বিবেচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন কোন সংবাদ ডাক্তার রোগীকে দিল, অথবা মাকে হঠাৎ করে এসে বললো যে আপনার ছেলে মারা গেছে। এই যে কথাগুলো বলে হঠাৎ করে শোনার পর অনেক ক্ষেত্রে এই ছেলের সংবাদ শোনার পর মা নিজে মারা যায়। এই যে সংবাদ দিলেন, তো দিচ্ছেন সরল বিশ্বাসে, তথাপি যদি এমন কোনো ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে, ক্ষতি ঘটে থাকে, সেই ক্ষতির জন্য অপরাধ হবে না 93 ধারা অনুযায়ী। কত ধারায়? 93 ধারায়। এখন আমরা চলে যাবো ইম্পর্টেন্ট বিষয় 94 ধারায়। সবাই একটু খেয়াল করবেন, ধারাটা একটু ডিপলি জানার চেষ্টা করবো আমরা। হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ নয়, তবে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি যে যদি কোনো কৃত কাজ করে এবং কোনো কাজ করে সেটা অপরাধ হবে না 94 ধারা অনুযায়ী। তবে ক্ষেত্র রয়েছে দুইটা ক্ষেত্রে যত প্রকার হুমকি দেখ না কেন, যত প্রকার মৃত্যুর সম্ভাবনায় থাকুক না কেন, আপনি কোনোভাবেই মৃত্যুর সম্ভাবনা থাকলেও আপনি অন্যকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। খেয়াল করবেন, খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহী অপরাধ ব্যতীত, খুন অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহী অপরাধ ব্যতীত হুমকির ফলে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো কাজ করলেন সেটা অপরাধ হবে না। তাহলে আপনাকে আপনার মাথায় পিস্তল ধরলো, এই তুমি আমানকে খুন করো, আপনি নিজেকে বাঁচার জন্য আমানকে খুন করার কোনো সুযোগ নাই, বিকজ অফ আপনাকে আইনে সুযোগ দেয় না যে নিজে বেঁচে আরেকজনকে বাঁচাবেন, নিজে বেঁচে আরেকজনকে হত্যা করবেন। তাহলে আমরা দেখতে পাবো আপনি নিজে বেঁচে রাষ্ট্রকে ক্ষতি করবেন। এই দুইটা ক্ষেত্রে আপনাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলেন আর সাধারণ ব্যতিক্রম বলেন, কোন ব্যতিক্রমে আপনাকে পার পর কোনো সুযোগ নাই। শুধুমাত্র খুন এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ, এই দুইটা অপরাধের ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমাকে হুমকি দিছে এই জন্য আমি কাজটা করছি। আপনাকে আপনার মাথায় পিস্তল রেখে আরেকজনকে হত্যা করতে বললো, আপনি নিজে বাঁচার জন্য আরেকজনকে হত্যা করে ফেললেন, সে হত্যার দায় হতে আপনি নিজেকে অব্যাহতি দিতে পারবেন না। তাহলে হুমকিটা কোন ক্ষেত্রে হবে?
খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহী অপরাধ, খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহী অপরাধ, এই দুইটা ক্ষেত্র ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আপনি হুমকি প্রদানের ফলে কৃতকাজ অপরাধ হবে না। তাহলে দুইটা ক্ষেত্রে অপরাধ হবে নাকি? মনে রাখবেন কিন্তু রাষ্ট্রদ্রোহী অপরাধ এবং খুন, এই দুইটা অপশন আপনাকে সংরক্ষিত রাখছে। এই দুইটা ক্ষেত্রে কোনোভাবেই আপনি নিজেকে অন্যকে খুন করবেন, আপনি মনে করতেছেন যে আপনাকে খুন করার জন্য হুমকি দিচ্ছে, আরেকজনকে সেই জন্য খুন করে ফেলতেছেন, এই ক্ষেত্রে আপনি অব্যাহতি পাবেন না। রাষ্ট্রদ্রোহী কোনো অপরাধ করার জন্য আপনাকে হুমকি দিচ্ছে আর আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন, সেক্ষেত্রে অব্যাহতি পাবেন না। এই দুইটা ক্ষেত্র ব্যতীত যে কোনো ক্ষেত্রগুলো নিচে দেখেন, দুইটা ক্ষেত্র বলা আছে। ডাকাতি করার জন্য আপনাকে বললো যে তুই আমার সাথে যাবি, গিয়ে তালাটা ভেঙে দিবি, তালাটা খুলে দিবি, এই যে আপনাকে হুমকি দিল, যদি তালা না খোলাস তাহলে কিন্তু শেষ। এখন এই কার্য করার ক্ষেত্রে আপনাকে হুমকি দেওয়ার ফলে আপনি তার সাথে গেলেন, তালা খুলে দিলেন, আইন অনুযায়ী সেটা অপরাধ হবে না। তাহলে আমরা দেখতে পাবো কেবলমাত্র খুনের ক্ষেত্রে, কেবলমাত্র রাষ্ট্রদ্রোহী অপরাধের ক্ষেত্রে, এই দুইটা অপরাধের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হুমকির ফলেও এই দুইটা কাজ করা যাবে না। আর বাকিগুলো হুমকির ফলে করলেও অপরাধ বলে বিবেচিত হবে না 94 ধারায়। তাহলে দুইটা ক্ষেত্রে আপনি হুমকি দিলেও করতে পারবেন না। মৃত্যু, খুন এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ কত ধারায় বলছে? 94 ধারায় বলছে। খুন এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ ব্যতীত, অপরাধের হুমকি ব্যতীত বাকি যত অপরাধ আছে হুমকির ফলে করলেও অপরাধ বলে বিবেচিত নয়, আমরা দেখতে পাবো 94 ধারায়। দেন আমরা দেখতে পাই, খেয়াল করেন কিন্তু, সামান্য ক্ষতিকারক কার্য, সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হবে না। সামান্য ক্ষতিকারক কার্য বলতে কি বোঝানো হয়েছে? আপনি জানেন যে আমরা অনেকেই ভেরি সিম্পল, যেটা কাউকে কোনো বাসায় খুব সযত্নে ফুল গাছ বাগান করলো, সেখান থেকে একটা ফুল ছিঁড়ে নিলেন, এটা যদিও তার জন্য ক্ষতি হয়েছে, তবে ক্ষতিটা খুবই সামান্য, অতি সামান্য, অল্প পরিমাণ। আমরা দেখব সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ বলে বিবেচিত নয় 95 ধারা অনুযায়ী। তাহলে আমরা এতক্ষণ কি পড়েছি? আবার একটু পিছনে যাই, যা আমরা 82 ধারা থেকে পড়েছিলাম। 9 বছরের কম বয়স্ক, 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য কোনোভাবে অপরাধ হবে না 82 ধারায়। যেখানে আমরা পড়েছি 9 থেকে 12 তাদের কার্যে অপরাধ হবে না, তবে পরিণত বুদ্ধি সম্পন্ন হলে অপরাধ হবে 83 ধারায়। পাগল ব্যক্তির কাজ অপরাধ হবে না 84 ধারায়। পাগল ব্যক্তির কাজের বিরুদ্ধে আপনি যে কাজ করেছেন সেটা অপরাধ হবে না 98 ধারায়। ইচ্ছাকৃত ভাবে যদি মাতাল হন সেক্ষেত্রে অপরাধ হবে 86 ধারায়, তবে অনিচ্ছাকৃত ভাবে মাতাল হলে অপরাধ হবে না 85 ধারায়। আর যেখানে এমন কোনো কার্য যে কার্যের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা আছে তথাপিও যদি সেই কার্য করেন, আমরা দেখতে পাই সেই কার্য করাটা আইন অনুযায়ী সে কার্য করাটা অপরাধ বলে বিবেচিত নয় 87 ধারা অনুযায়ী। 88 ধারায় আমরা পড়েছি সরল বিশ্বাসে উপকারার্থে সম্মতিক্রমে, সরল বিশ্বাসে উপকারার্থে সম্মতিক্রমে কৃতকার্য অপরাধ নয় 88 ধারায়। পাশাপাশি সরল বিশ্বাসে উপকারার্থে সম্মতি ব্যতি রেখে কৃতকার্য অপরাধ হবে না 92 ধারায়। আর আমরা জেনেছি 89 ধারায় অভিভাবক কর্তৃক, যেখানে শিশু, যেখানে অপ্রকৃতস্থ ব্যক্তি তার কোনো উপকারার্থে কাজ করার জন্য সম্মতি দিলে সে সম্মতি দানের ফলে কৃতকাজ অপরাধ হবে না 89 ধারায়। আর আমরা 90 ধারায় ইতিমধ্যে জেনেছি, খেয়াল করবেন সবাই, কোন ক্ষেত্রে সম্মতি বলে বিবেচিত হবে না? ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে যদি সম্মতি দিয়ে থাকেন, সে সম্মতিটা, অথবা মস্তিষ্ক বিকৃতি লোকের সম্মতিও সম্মতি বলে বিবেচিত নয় 90 ধারায়। 91 ধারায় আমরা জেনেছি সামান্য ক্ষতির যদি কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষতির সম্ভাবনাটাও আইন অনুযায়ী আইন অনুযায়ী সাধারণ ব্যতিক্রমে আওতাভুক্ত হবে না 91 ধারায়। যেখানে আমরা 93 ধারায় পড়েছিলাম সরল বিশ্বাসীকৃত যোগাযোগ সংবাদ প্রদান অপরাধ নয়। 94 ধারায় আমরা জেনেছি হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কাজ, তবে হুমকির ফলে বাধ্য হয়ে দুইটা কাজ ব্যতীত বাকি সব কাজ করলে অপরাধ হবে না। কোন দুইটা কাজ করলে অপরাধ হবে? হুমকির ফলে যদি আপনি কাউকে খুন করেন, হুমকির ফলে আপনি যদি কোনো রাষ্ট্রদ্রোহী অপরাধ করেন 94 ধারা অনুযায়ী। আর 95 ধারা আমরা জেনেছি সামান্য ক্ষতিকারক কার্য, সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ বলে বিবেচিত হবে না, সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ বলে বিবেচিত হবে না।
ধন্যবাদ সবাইকে, আমরা এই পর্যন্ত থাকবো, আবারও কিছুক্ষণ পরে নতুন করে ক্লাসে যাব। ধন্যবাদ সবাইকে।